তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ক্লাসের সব বিষয়ের ক্লাস আছে। আমি স্লাইড স্যার মাইকটা স্যার কার জানি মাইক চালু আর বলা লাভ নাই। তো এইখানে দেখো স্কুল কাঠালিয়া, মজিদপুর, নারায়ণদিয়া, জুনাবালি, মাসিমপুর, তারপরে ইঞ্জিনিয়ার হারুন রশিদ কলেজ, কেশবপুর, গোপালপুর, তিতাস অনলাইন মাদ্রাসা, তোমার এই ইউটিউব চ্যানেলে আছে। তোমাদের প্রয়োজন মতো খালি ডাউনলোড করে তোমাদের প্রয়োজনের ক্লাসটা তোমরা নিতে পারো। আমাদের নির্দিষ্ট ক্লাসে চলে যায়। আজকে আমাদের পড়া ছিল উপেক্ষিত শক্তির আমরা এই স্লাইড নাকি দেখি একটু। কিন্তু আমাদের অনেকটা ইয়ে হয়ে গেছে, লেট হয়ে গেছে। একবার ক্লাস করাইতে যাইয়া করানো হয় না আরকি। আমরা সবার সামনে একটু বই রাখবো, কারণ বই খুব গুরুত্বপূর্ণ দরকার আমাদের এখন, কারণ আমরা বই থেকেই পড়াবো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। এখানে আমরা একটা শুরু করবো আমাদের ক্লাসটা। বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। এইটা তোমাদের খাতার প্রথম, অনেক সময় খাতাতে সৌন্দর্য বড় করে যখন অনেক কিছু লেখা না প্রথম দিকটা, এটা লিখে রাখবা। পারলে ঘরে পড়ার টেবিলের সামনে এটা সুন্দর করে ডিজাইন করে রাখবা। এই প্রত্যয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটা যদি তোমাদের একটা ভালো এইম হয়, তাহলে তুমি অবশ্যই তোমার নিজের জীবনে তুমি গড়তে পারবে। তোমার যদি প্রতিজ্ঞা থাকে যে আমার জীবন আমি গড়ব, তাহলে দেখবা সত্যি তোমার জীবন তুমি গড়তে পারবা। আর যদি মনে করো না আমার শ্বশুরে আমার জীবন গড়ব, তো শেষ। আমরা দেখি চিনি ফেলছি, কারণ কাজী ইসলাম সবাই চিনি। কাজী ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমায়। উনি কিন্তু সৈনিক। উনি প্রথম যুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। তার হয়ে গেছে কলকাতায় সাহিত্য চর্চা আত্মনিয়োগ করেন। বাংলাদেশের একমাত্র বিদ্রোহী কবি এবং বিদ্রোহী কবি নামে পরিচিত যিনি সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আমাদের কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলাম নামটা শুনলে আমরা জানি যে বিদ্রোহী কবি, মানে এটা আমাদের অটোভাবে চলে আসে। কাজী নজরুল ইসলাম পরাধীনতা, অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন লেখালেখি করছে, যার কারণে উনি এই বিদ্রোহী কবি নামে পরিচিত। নাগরিকত্ব, উনি মূলত ভারতের নাগরিক, তবে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ঢাকায় আনে এবং নাগরিকত্ব প্রদান করেন। 1976 সালের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। আর রচনাবলী, তোমরা এই রচনাবলী একটু দেখো, এক নজর একটু ভালো করে দেখো। আমরা কয়েকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি: প্রলয় শিখা, অগ্নিবীণা, সিন্ধু হিন্দোল, বিষের বাসি, রিক্তের বেদন। আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে তার বিখ্যাত বই। আমরা একটা সৃজনশীল আলোচনা করব। সৃজনশীল প্রশ্নের আগে সিস্টেমটা একটু জেনে নেই, না তার আগে আমরা একটু পাঠ্যপুস্তকটা ধরে নেই। আমাদের পাঠ্যপুস্তকটা দরকার। আমরা স্লাইডের এখানেই থাকি। একজন আমাকে একটু ইয়াটা পড়ায় শোনাতে হবে, পাঠ পরিচিতিরা কে পড়ে শোনাবে আমাদেরকে? ধরে আমি করবো। চিঠিটা একজন পয়রা জোরে পয়রা শোনাইতে হবে আমাদেরকে। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে চয়ন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করে পাঠ্যপুস্তকে পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থ থেকে এটি রচনা করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম
যে আমাদের যে আজকের প্রবন্ধটা সেটা কাজী নজরুল ইসলামের যুগবাণী নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। এটি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার ছোট বড়, উঁচু নিচু, ধর্মীয় জাতিগত বিভেদ দূর করা অত্যাবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতি ও রাষ্ট্র গঠনের করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। এখানে কাজী ইসলাম এই প্রবন্ধটা যেটা উল্লেখ করছে যে আমাদের প্রবন্ধটাই তোমরা একটু দেখবা যে আমাদের ২ টা শ্রেণীভাগে ভাগ করছে। একটা উচ্চ শ্রেণী, একটা আ নিচু শ্রেণী বা গরিব শ্রেণীর। তো এইখানে মূলত আ দারিদ্রতার যে যারা গরিব শ্রেণী বা যারা নিচু শ্রেণী এখানে প্রবন্ধে উল্লেখ করা আছে, তারা জাতি গঠনের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে তাদের। তাদেরকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না। এবং এই প্রবন্ধে উনি উল্লেখ করছে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করার একটা তাগিদ দিয়েছেন। তো এই প্রবন্ধটা পড়লে আমরা অনেকটাই আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং এটা একটা উদ্দীপনামূলক এবং সকল শ্রেণীর মানুষকে আমরা সম্মান করতে শিখব। এখন থেকে আমাদের এটাও একটা প্রত্যয় থাকবে যে আমরা সকল শ্রেণীর মানুষকে যত মানুষের মাঝখানে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকার তো প্রশ্নই আসে না। সবাই মানুষ, সবাই সৃষ্টিশীল, সৃষ্টির সেরা জীব। এবং পবিত্র কোরআনে আশরাফুল মাখলুকাতের কথা উল্লেখ করা আছে। আশরাফুল মাখলুকাত এখানে মানুষকে বলা হয়েছে। এখানে কিন্তু মানুষের বিভেদ কইরা তৈরি করা বলা হয় নাই। এবং আমাদের কোরআনে কিন্তু সকল মানুষকে আ মানুষ হিসাবে গণনা করছে। এখানে কোরআনে কিন্তু বিভেদ করে দেয় নাই, ভাগ করে দেয় নাই। যেমন হিন্দুদের যে প্রথা আছে, প্রথা করে দেয় নাই। বা আমরা যেভাবে একটা প্রথা বানাই নিছি, চৌধুরী এইটা সেটা বিভিন্ন কিছু, বংশমর্যাদা এটা কিন্তু আমাদের কোরআনে নাই। আমাদের কোরআনে কিন্তু সবাইকেই সৃষ্টির সেরা জীব হিসাবে কল্পনা করা হয়েছে। সরি দুঃখিত, বলা হয়েছে। তো কাজে আমরা শ্রেণী ভেদ করব না। আমরা এই প্রবন্ধের আরেকটা শিক্ষা হচ্ছে আমাদের শ্রেণী ভেদ করব না। তাইলে আমরা ২ টা জিনিস এখানে ক্লিয়ার হলো আমাদের। একটা যে কাজী ইসলামের জীবনীটা একটু জানতে পারলাম এবং তার সাথে এই প্রবন্ধটার মূল বস্তুটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা চলে যাব এই যে আমাদের সৃজনশীল প্রশ্নটা কিরকম? তোমরা এখানে স্লাইডটা দেখতে পাচ্ছ যে অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নটা আবার ৩ টা ভাগে ভাগ করা হইছে। এখানে দেখো প্রয়োগমূলক প্রশ্নগুলা আ যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক। আবার এই অনুধাবকরা আবার ২ ভাগে ভাগ করছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এবং উচ্চতর যে দক্ষতার প্রশ্ন সেখানে কিন্তু এই ৪ টা স্তর থাকবে আমাদের যে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমরা এই আমার এই জ্ঞানমূলক প্রশ্নের মাঝে আমাদের এই গুরুত্ব দিতে হবে। আমরা একটা ধরে নিতে হবে যে আমরা যে প্রশ্ন আছে সেটা একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং এই প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক আছে। মানে তথ্য আছে। আবার গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিন্তু উদ্ভাবন এবং জ্ঞানমূলক কিন্তু উল্লেখ করা আছে। এবং আমরা এই প্রশ্নের আনসার করতে গেলে অবশ্যই ২ প্যারা দেওয়ার চেষ্টা করব। ১ প্যারা হচ্ছে কি জ্ঞান এবং ২য় প্যারা হচ্ছে আমি কি অনুধাবন করলাম। তাহলে ২ টা প্যারা ছোট, ছোট। ১ পৃষ্ঠার অর্ধেকও চলবে আবার কেউ ইচ্ছা করলে ১ পৃষ্ঠাও লিখতে পারো। তবে একদম বড় করার কোনো দরকার নেই। ক্লিয়ার আছে এতটুক? অনুধাবনমূলক প্রশ্নের ব্যাপারে? আবার জি স্যার। আবার জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে মানে প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে ৩ টা অপশনই কিন্তু আছে আমার। জ্ঞানমূলকও আছে, অনুধাবনও আছে, প্রয়োগও আছে। আমাকে যে প্রয়োগমূলক প্রশ্নটা করবে, সেই প্রয়োগে একটা জ্ঞানও আছে এবং সেটার অনুধাবনও আছে এবং সেটার প্রয়োগও আছে। তাইলে আমরা ৩ টা অপশন কিন্তু এখানে রয়ে গেছে আমাদের। প্রয়োগমূলে আমাদের ৩ টা ধারা আছে। এই ৩ টা ধারা হচ্ছে কি? জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ। যেহেতু ৩ টা ধারা আছে, তো প্রশ্নের উত্তরটা লিখতে গেলে আমরা ৩ টা প্যারায় লিখব। যেটার আমার কি জ্ঞান? এটা আমার কি অনুভব হইছে বা অনুধাবন করতে পারছি এবং এটাকে আমি কি বিশ্লেষণ বা প্রয়োগ করছি মানে এই যে ইয়াটা মানে যে তত্ত্বটা আমার কাছে আছে সেটা আমি অনুধাবন করে কি প্রয়োগ করছি সেই প্রশ্ন লেখাটাই হচ্ছে আমার প্রয়োগমূলক প্রশ্নের সার্থকতা। একটু খেয়াল করো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হচ্ছে উচ্চতর দক্ষতা। এই যে প্রশ্নটা যেখানে একদম লাস্টে যে প্রশ্নটা উদ্দীপক দিয়া ক, খ, গ, হ যে ৪ টা প্রশ্ন করে তার লাস্টে যে প্রশ্নটা, এই প্রশ্নের মানটাও কিন্তু ৪। তোমরা একটু খেয়াল করো। জ্ঞানমূলক শুধু জ্ঞান, মান ১, ১ নাম্বার পাইবা। ১ নাম্বার পাইবা। হ মান কিন্তু ২। ২ জ্ঞানমূলক অনুধাবন ২। জ্ঞানমূলক ১, অনুধাবন ঠিক হলে ১। তোমাকে দিয়ে দিবে। বিশেষ
2 লাইনেও কিন্তু তুমি 2 পেতে পারো যদি তুমি এরকম ভাবে লেখো। আর জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই একটা লিখবা বা 2 লাইনেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু জ্ঞানমূলকে আবার একটা ওয়ার্ডে উত্তর দিলেও চলবে। এক ওয়ার্ডে। অনেক ক্ষেত্রে এক ওয়ার্ডের উত্তরও যথেষ্ট। অনুধাবনের ক্ষেত্রে ঠিক একই অবস্থা, এদের ক্ষেত্রে ঠিক একই অবস্থা। আনসার করবে এবং তার যে কাটবে সে জিনিস মূল্যায়ন করে যখন বুঝতে পারবে তার জ্ঞানও আছে, অবশ্যই ৩ এ ৩ দিবে। এখনকার যুগের কোন শিক্ষক কিন্তু নাম্বার কমায়া দেয় না। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। এখন কোন শিক্ষকই আমার জানা মতে বর্তমানে দেখেছি আমি নিজে, কোন শিক্ষক কিন্তু নাম্বার কমায় দেয় না। তুমি একটু লিখতে পারছো ভালোভাবে, মানে এই জ্ঞান অনুধাবনটা বুঝতে পারছো, এই কথাটা শিক্ষক বুঝতে পারলেই তোমাকে নাম্বার দিয়ে দেয়। আর উচ্চ দক্ষতার ক্ষেত্রে একই অবস্থা, ১৩ অর্থাৎ প্রশ্নের উত্তর মাঝে জ্ঞানও থাকবে, অনুধাবনও থাকবে, প্রয়োগও থাকবে এবং তোমার বিশ্লেষণ বা তোমার মতামতও সেখানে থাকবে। তুমি প্রয়োগ করতে পারছো, তারপরে তুমি নিজস্ব বিশ্লেষণ করবা অথবা বা নিজস্ব ব্যাখ্যা দিবা তুমি। সেটা মূল্যায়নও করা হবে এবং সেটার জন্য তোমাকে ১ নাম্বার বরাদ্দ করা আছে। এবং তুমি যদি প্রশ্নের উত্তরগুলো প্রয়োগ করতে পারো, তাহলে তোমাকে সেখানেও ১ নাম্বার আছে। এবং সেটা তুমি যদি এই প্রশ্নের উত্তরটা উপলব্ধিমূলক কোনো কিছু উপলব্ধি করতে পারো এবং সেই উপলব্ধিটা যদি লিখতে পারো, দ্যাট মিনস অনুধাবনটা, তাহলে অনুধাবনের জন্য তোমাকে দেওয়া হবে ১। অর্থাৎ গহ প্রশ্নের উত্তরে ঠিক আমাদের ৪ টা ক্রাইটেরিয়া আছে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এবং ৪ টা প্যারায় এই উত্তরটা দেওয়াটাই আমি বুদ্ধিমানের মনে করি। তাইলে ওই শিক্ষক দ্রুত তোমাকে অবজার্ভ করতে ফেলতে পারবে। তার অধিক খাতা ঘাটাঘাটি করতে হবে না এবং বিশেষ ডিটেইলস পড়তে হবে না। তুমি যদি এই ৪ টা প্যারা ৪ টা জিনিস খালি আ সঠিকভাবে তুলতে পারো, তোমাকে অবশ্যই নাম্বার দিয়ে দিবে। এবং এই ক্ষেত্রে নাম্বার তো আমরা যা মনে করি উচ্চতর দক্ষতার ক্ষেত্রে ৪ টা প্যারা ছোট, ছোট ৪ টা প্যারা যদি তুমি ১ পৃষ্ঠাও লেখো, দ্যাটস এনাফ। বেশি লেখার দরকার নাই। ১ পৃষ্ঠায় তোমাকে ৪ এ ৪ পাবে। তবে জাস্ট টু দ্যা পয়েন্ট এ লিখতে হবে। জাস্ট টু দ্যা পয়েন্ট এ লিখে যদি ১ পৃষ্ঠাও লেখো, অবশ্যই আমার মনে হয় না যে এখনকার কোন শিক্ষক তোমাদেরকে নাম্বার কম দিবে। নাম্বার অবশ্যই টিচার চাচ্ছে তোমাকে বাড়ায় দিতে। তবে ক্ষেত্র বিশেষ তোমরা অ্যা অপ্রাসঙ্গিক যদি কোন কিছু লেখো এবং সেটা যদি শিক্ষকের চোখে ধরা পড়ে, অবশ্যই তোমাকে নাম্বার না দেওয়ার প্রবণতাটা শিক্ষকের থাকবে। শিক্ষক চাচ্ছে তুমি যে টু দ্যা পয়েন্ট এ লেখো। ব্যাখ্যার জায়গায় ব্যাখ্যা দিবে। আমাদের এই যে উচ্চমূলক যে কথা আছে, এই জায়গায় তুমি ব্যাখ্যা দিতে পারো। সে ব্যাখ্যা তুমি কমা দিতে পারো, বাড়ায় দিতে পারো। তোমার আনলিমিটেড উত্তর। এইজন্যই স্যার সৃজনশীল প্রশ্নের উত্তর একজনের সাথে আরেকজনের কখনো মিলে না। কারণ এটা সম্পূর্ণ ক্রিয়েটিভিটি। তোমার দক্ষতা, আরেকজনের দক্ষতা, সাদমানের দক্ষতা আনিকার সাথে মিলবে না। আনিকার দক্ষতা সাদমানের সাথে মিলবে না। সাদমানের দক্ষতা আবার সুজনের সাথে মিলবে না। সুজনের দক্ষতা আবার রায়হানের সাথে মিলবে না। কাজেই আমাদের সাথে কারো মানে এই ক্রিয়েটিভিটি নাও মিলতে পারে। কিন্তু নাম্বার সবাই পাবে। আমরা কি এতটুকু ক্লিয়ার হইছি? জি স্যার। এবার চলে আসো আমাদের মানের ব্যাপার কিন্তু আমি মানে এর আগে বলে গেছি যে সৃজনশীল বা তথ্য বর্ণনামূলক প্রতিটি প্রশ্নের উত্তরের সঙ্গে সাধারণত ৪ টি অংশ থাকে। জ্ঞানমূলক মান ১, অনুধাবন মান ২, প্রয়োগমূলক মান ৩ এবং উচ্চতর দক্ষতামূলক মান ৪। এই কথাগুলো কিন্তু আমি আগেই বলে গেছি। তবে ক্ষেত্র বিশেষে একটু পরিবর্তন হয়। বিশেষ করে গণিত আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রশ্নের মান 2 প্লাস 4 প্লাস 4 এরকম হতে পারে। অর্থাৎ গ ২ টার প্রশ্নের মান মানে খ, গ ২ টা প্রশ্নের মান সমান থাকতে পারে ৪, ৪ করে। ঠিক আছে তো নাকি? তোমরা কি হিসাব বিজ্ঞান এবং গণিত তোমরা তো এখনো এগুলো তো ৮ম শ্রেণীতে তো বোধহয় এরকম আছে। গণিতে কত এইভাবে হয়? এই যে এই লাইন নিচের লাইনটা দেখতেছো? কিন্তু গণিত হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। জি স্যার, গণিত হয়। ওকে। জি স্যার, এভাবেই হয়। এইবার আসো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। আমি কিন্তু এই কথাগুলো বলে ফেলছি। তারপরে আবার একটু আসে। একজনে পড়তে পারো? তাহলে আমার মনে হয় আমার পড়াটা কষ্ট থেকে দূর হয়। জি স্যার। কষ্ট থেকে দূর হয়। নাহলে তোমরা নিজেরা একটু পড়ো মনোযোগ সহকারে। জ্ঞানমূলক এটির উত্তর বইয়ের মধ্যে হুবহু থাকবে। কোথাও না কোথাও বইয়ের উত্তরে থাকবে। আর অনুধাবনটা বই থেকে হুবহু আসবে না। তবে বইয়ের ক্ষেত্রে ক্লু দেওয়া আছে, তুমি নিজে অনুধাবন করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের প্যারা ২ টি প্যারা লিখতে হবে। ওই যে কথাটা আমি আগে বলছিলাম
সেই কথাটা কিন্তু আবার চলে আসছে। আচ্ছা দেখ, তোমরা এটা মনোযোগ সহকারে দেখো, কেউ পারলে স্ক্রিনশট দিয়ে দেখতে পারো, সমস্যা নাই। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে আমাদের গ এবং গহর মধ্যে গ এবং গহ থেকে কিন্তু বই থেকে হুবহু আসবে না। আবার তোমার উদ্দীপকের সাথে অনেকে উদ্দীপকের সাথে উদ্দীপকটা চেয়ে চেয়ে লিখে দেয়, অনেকে দেখছি এরকম। কিন্তু বাস্তবতা হচ্ছে উদ্দীপকের সাথে হুবহু তুমি লিখবা না। উদ্দীপকের কথাই তুমি লেখো, তোমার নিজের ভাষায় লেখো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। উদ্দীপকটা যদি ২-৩ বার পড়ো, তাহলে কিন্তু নিজের ভাষায় তুমি আবার উদ্দীপকটা লিখতে পারতেছো। যখন উদ্দীপকটা নিজের ভাষায় তুমি পরিবর্তন করে এবং তোমার পাঠ্যপুস্তকের সাথে মিলে আনসার করবে, তাহলে তুমি সঠিক নাম্বার পাবে। উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রে বিশেষ করে গ এবং গ অবশ্যই তোমাকে উদ্দীপক টাচ করতে হবে। তো উদ্দীপক টাচ করতে গেলে অনেকে করে কি উদ্দীপকটা হুবহু লিখে দেয়। এই কাজটা কখনো করবে না। ক্লিয়ার আছে? উদ্দীপকের অনেক কিছু তুমি লিখবে, কোনো আপত্তি নাই। কিন্তু উদ্দীপকের লেখাটাই তুমি নিজের ভাষায় লিখবে। ডাইরেক্ট হুবহু লিখবে না। এটা তো শিক্ষক বুঝে ফেলবে যে প্রশ্নটা দেখে দেখে লেখছে। এবং এইটার সাথে সামঞ্জস্য অথবা বৈসাদৃশ্য কোনো কিছু যদি থাকে তোমার পাঠ্যপুস্তকের সাথে সেটা করবে। এবং এই প্রশ্নের মানে উদ্দীপকের এই প্রশ্নের লেখাগুলোর সাথে যদি তোমার কোনো বিশ্লেষণ দরকার থাকে, তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি, তুমি সেই নিজস্ব দৃষ্টিভঙ্গি আনসার করবে। ক্লিয়ার? কোন রাস্তার কারণ কি? স্যার ক্লিয়ার। ওকে। এবার আসি কেন কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার কারণ তুমি ভালোভাবে গল্প বা কবিতাটি বুঝুনি। অনেক প্রশ্ন আসে বা আসলেও সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু দেখা গেছে তুমি গাইড পড়ছো, তুমি অনেক একাধিক গাইড পড়ছো, আবার স্যারের কাছে প্রাইভেট পড়ছো, আবার পাঠ্যপুস্তকটাও পড়ছো। কোন প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে নাই। গন্ডগোল এক জিনিস মাথার মধ্যে। এবার যে প্রশ্ন পড়ো সেই প্রশ্নই তোমার মিলে না। কিন্তু আসলে গন্ডগোলটা সেই জায়গা না। তুমি যদি আমাদের পাঠ্যপুস্তকের গল্প বা যদি কবিতাটা ঠিক মতন পড়ে থাকো, তুমি দেখবা এখানের সাথে এই প্রশ্নের কোনো না কোনো প্রশ্নের সাথে একটু লিয়াজু আছে বা কোনো মানে সম্পর্ক আছে। তাহলে যে কোনো নতুন প্রশ্নই আসুক তোমার কাছে সিমিলার মনে হবে। তোমার কাছে মনে হবে না এই প্রশ্নটা আমার কাছে পরিচিত। এই প্রশ্নের উত্তরটা পড়তে গেলে আমাকে পাঠ্যপুস্তকের ওই গল্পের ওই অংশটার সাথে মিলে। দ্যাটস এনাফ। এই জন্য সৃজনশীল প্রশ্ন পড়তে গেলে তুমি তা একাধিক প্রশ্ন পড়বে, অভিজ্ঞতা নেবে, কিন্তু পাঠ্যপুস্তক 100% পড়বে। আমি কথাটা আবারও বলি, গাইড বই বা নোট বই অথবা শিক্ষকের দেওয়া বই অথবা প্রাইভেটের কোনো লেসন তোমরা পড়তে পারো, কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই পাঠ্যপুস্তকটা ভালোভাবে পড়তে হবে। তুমি যদি পাঠ্যপুস্তকটা ভালোভাবে পড়তে পারো, তাহলে যে কোনো প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসে তোমার কাছে পরিচিত হবে এবং তুমি সেটা ঠান্ডা মাথায় একটু চোখটা বুঝলেই তুমি আনসারটা দিতে পারবে। এবং তুমি তোমার কাছে মনে হবে যে না, আমি আর এই প্রশ্নটা সহজ হচ্ছে, এই প্রশ্নটা আমার বই অমুক জায়গায় আছে, আমি এটা মিলিয়ে লিখতে পারবো। মানে তোমার কাছে হঠাৎ করে কোনো প্রশ্ন দেখলে আছে যেমন একটা আতঙ্ক সৃষ্টি হয়, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে এবং গণিতের ক্ষেত্রে, আরে কমন পড়ানো খাইছে আমার। এই যে তোমাকে আতঙ্ক বা ভয় তোমাকে অর্ধেকটা ড্যামেজ করে দিবে। কিন্তু যেই তুমি সাহসী, ওই যে আজকে একটা প্রত্যয় মস্ত করাইছিলাম মনে আছে, আবার যাবো ওখানে, আমি পারবো, আমার জীবন আমি গর্ব, মনে আছে? যেই তুমি কনফিডেন্সলি যে ঠিক আছে কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ আমি পারবো, যদি একান্ত ভয় লাগে জোরে দিয়ে একবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়বা, দেখবা আস্তে আস্তে তোমার স্মৃতি মনে পড়বে যে পড়া। কিন্তু পরীক্ষার সময় আতঙ্কিত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, এবং একটা নতুন কিছু উদ্ভবের মতো চিন্তা করার কিছু নেই। রিল্যাক্স, একদম সহজ ভাবে পড়ালেখা, একদম সহজ জিনিস, এটা কঠিনের কিচ্ছু না, এটা ভয় পাওয়ারও কিচ্ছু না। এবার কি আমার কথার সাথে এই লাইনগুলো মিলে? জি স্যার। তোমারে যদি কেউ বলে এই তুমি এই সিনেমাটা দেখছো, আর তুমি যদি কও স্যার আমি সিনেমাটা দেখছি, যদি কও কাহিনীটা কও, তুমি কিন্তু একেবারে আদি অন্ত সব বলে ফেলতে পারো। কারণটা কি? তুমি ওই সিনেমাটা খুব মনোযোগ সহকারে দেখছো। তদ্রুপ আমাদের পাঠ্যপুস্তকও যদি তুমি এভাবে হৃদয়ঙ্গম করে কোনো গল্প অথবা কোনো কবিতা পড়ো, তোমার কাছে এরকম সহজই মনে হবে। রাজীব হাসান মিউট করে নাও, রাকিব হাসান একটু মিউট করে নাও। হ্যাঁ মিউট আছে, ওকে থ্যাংক ইউ।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। সমাজে অবস্থা সম্পন্ন মানুষেরা দরিদ্র শ্রমজীবীদের সর্বদা অবজ্ঞা অবহেলা করে আসছে। পৃথিবীর সবখানে দুর্বলের উপর সবলের অত্যাচার চলে। যুগ যুগ ধরে সমাজের গরিব তথা শ্রমিক, কুলি, মজুরেরাই সবচেয়ে বেশি বঞ্চিত এবং উপেক্ষিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সব সুবিধাভোগী। এই ধনিক শ্রেণীর লোকেরা জোকের মতো রক্তচোষা গরিবদের রক্ত চুষে এরা ফুলে ফেটে ওঠে। চমৎকার, আমাদের মিলে উপেক্ষিত এর সাথে এখান থেকে একটা কথা অলরেডি আসতো যে বঞ্চিত, মানে আজকে আমাদের যে প্রবন্ধের সাথে কিন্তু অনেক রিলেটেড উপেক্ষিত শক্তির উদ্বোধন, এবং এখানে ধনী গরিবের দুইটা বৈষম্য তুলে ধরেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধনীরাই কিন্তু গরিবদেরকে বিভিন্নভাবে শোষণ করে, বিভিন্নভাবে। হ্যাঁ, মনে করো একবার তোমাকে শ্রমিকের লেবারের যে টাকা দেওয়ার কথা সেই টাকা হয়তো দিছে, কিন্তু আবার সে হয়তো কোনো একটার বিনিময়ের জন্য সেখান থেকে কোনো টাকা কাইটা নিছে। তার মানে অনেকটা আমাদের রক্তচোষার মতো। এবং এখানে লেখা উঠছে যে ফুলে ফেঁপে উঠে, তার মানে ওই গরিবের টাকা পয়সা নিয়ে ধনীরা আরো ধনী হচ্ছে। এই কথাটা কিন্তু অনেকটা এরকমই যে গরিবদের রক্ত চষে এরা ফুলে ফেটে উঠে। এবার আসো, কাদের অন্তরে কাচের ন্যায় স্বচ্ছ? নিশ্চয় আমার পাঠ্যপুস্তকে কোথাও আছে। কাদের কাজে তোমরা বই পড়ো নাই, বোঝা গেছে। এটা ২-৩ বার এই পড়াটা বলা হয়েছিল। দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তি সমসৃষ্টিত জাতি, বাক্যটি বুঝিয়ে লেখো। আমরা যদি এই প্রবন্ধটা পড়ি, একটা কিন্তু আহ্বান আছে। কাজী ইসলাম কিন্তু আমাদের এই জাতির জন্য একটা আহ্বান করছে এই প্রবন্ধ দিয়ে। উদ্দীপক এবং উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বিষয়গত সাদৃশ্য নিরূপণ করো। এখন এই যে বলছিলাম যে অনেক সময় উদ্দীপক হুবহু লিখে দেয়, এখন কিন্তু একটু সুযোগ আসছে। হ্যাঁ, উদ্দীপকের সাথে তোমার আমার যে উপেক্ষিত শক্তির যে একটা মিল আছে, সাদৃশ্য মানে মিল আছে, সেটা তুমি নিজের ভাষায় লিখবো। এখন আমরা কিন্তু আজকে পড়ছিলাম যে পাঠ পরিচিতি, তো পাঠ পরিচিতির সাথে এই উদ্দীপকের যে মিলটা আছে সেটা তুমি নিজের ভাষায় লেখো। পাঠ পরিচিতিটা হুবহু মুখস্থ করে লিখবা তা দরকার নাই, আবার উদ্দীপকটা হুবহু লিখবা তা দরকার নাই। উদ্দীপকটা এবং পাঠ্যপুস্তকটা তোমার নিজের ভাষায় লেখো। লিখে তুমি খালি একটা সামঞ্জস্য দেখাও যে আমার প্রবন্ধে এটা আছে, উদ্দীপকে এটা আছে, এই দুটার এইটা একটা মিল পাই আমি, শেষ। উত্তর এভাবে হয়ে যাবে। গরিবদের রক্ত চষে ওরা ফুলে ফেপে উঠে, উদ্দীপক এবং অভিহিত শক্তির উদ্বোধন প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। আমার মনে হয় তোমরা এই প্রশ্নের উত্তরটা পারবা যদি একটু পাঠ্যপুস্তকটা আবার জি একটু স্যার। রিভিশন দাও, এবং তোমরা যদি নিজের মতো করে, আমার উদ্দীপকটা তো এখানে আছে এবং তার সাথে পাঠ্যপুস্তকটা শুধু মিলিয়ে লেখো, আমার মনে হয় আনসার গুলো দিতে পারবে। এবং এই প্রশ্নের উত্তরগুলো সৃজনশীল উত্তর তোমরা এখন থেকে বাড়িতে নিজেরা একটু প্র্যাকটিস করবা। সৃজনশীল প্রশ্নের উত্তর প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এবার আসো উত্তর। উত্তর তোমাদের আবার আর সময় বেশি নাই। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তথাকথিত ছোট লোকদের অন্তরে কাচের ন্যায় স্বচ্ছ বলেছেন। অর্থাৎ এখানে গরিব লোকদেরকে কিন্তু তাদের অন্তরটাই কবি স্বচ্ছ ধরেছেন। এখানে কিন্তু আমাদের যারা বড় লোক তাদের অন্তর কিন্তু, তাদের হৃদয়ে কিন্তু স্বচ্ছ কথা বলে নাই। এখানে কাজী নজরুল ইসলাম কাদের অন্তর স্বচ্ছ কথা বলেছে, এই লাইনটা শব্দ লেখলে উত্তর হবে। আবার তোমরা যদি লেখো ছোট লোক তাও উত্তর হবে। এই ছোট লোক লেখলে উত্তরে 1 নাম্বার পাবে, আবার এই লাইনটা শব্দ লেখলে 1 নাম্বার পাবে। আমি কি এবার ক্লিয়ার হয়েছি কথাটা? আমি কি প্রশ্নটা জি বুঝাইতে স্যার। পারি দিলে? অর্থাৎ তুমি যদি স্যার বুঝছি। উত্তর দিতে যাও এই লাইনটা শব্দটা লিখবে, তাহলে তুমি মার্ক পাবে 1। আবার যদি শুধু লেখো ছোট্ট লোক, এখানে কাজী ইসলাম যাদেরকে ছোট লোক বলছে আর কি, বড় লোকদের ভাষায়, এই ছোট লোক লেখলেও নাম্বার কত পাবে? 1 এক। পাবে। এবং এটার মান যেটা জ্ঞান সেটা কিন্তু প্রকাশিত হবে। এবং শিক্ষক যদি বুঝে যে তোমার ভিতরে এই প্রশ্নের উত্তর জ্ঞানমূলক ঠিক আছে বা জ্ঞান তোমার ঠিক আছে, তোমাকে কিন্তু নাম্বার দিয়ে দিবে। এবার আসো খ। খ বলছিলাম কয় পারা দিতে উত্তরটা? 2 প্যারা। 2 পারা। এখানে দেখো, দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তি সমসৃষ্টিত জাতি বলতে প্রবন্ধে দেশ ও জাতির উন্নতি যে সে সকল দেশের নাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে হয়ে থাকে তা বোঝানো হয়েছে। এটা হচ্ছে জ্ঞান।
এই লাইনটা মানে এই প্যারাটা হচ্ছে জ্ঞান, এরপর হচ্ছে অনুধাবন। এই যে নিচের লাইনটা হচ্ছে, নিচের প্যারাটা হচ্ছে অনুধাবন। অর্থাৎ প্রত্যেকটি মানুষ সেই দেশের অমূল্য সম্পদ। তাদের বাদ দিয়ে কোনো কিছুই কল্পনা করা যায় না। দেশের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধির জন্য প্রয়োজন সকল দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তাই দেশের সার্বিক কল্যাণ, সকল শ্রেণী পেশার মানুষের নিয়ে মর্যাদাবান জাতি ও দেশ গঠনের প্রত্যেকটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করেছে। উপর্যুপরি উক্তিটি দ্বারাই তাই বোঝানো হয়েছে। তাহলে এই প্রশ্নের প্যারা কয়টা হয়েছে এখানে? উত্তর খ প্যারার কয়টা উত্তর দেওয়া হয়েছে? প্যারা উত্তর কয়টা অংশ দেওয়া হয়েছে? স্যার দুইটা। 2 অংশে। এই দুই অংশ একটা টিচার যদি দেখে দুই অংশ তুমি সুন্দর করে উপরের দুইটা লাইন দেখে বুঝতে পারছে তোমার জ্ঞান আছে, নিচের একটা লাইন বা তিনটা লাইন পড়ে মনে করছে তোমার হ্যাঁ অনুধাবন আছে, টিচার সাথে সাথে 2 দিয়ে দিবে, শেষ। টিচারেরও বেশি পড়তে হবে না, কারণ প্যারাটা থাকার কারণে এবং লেখাটার সৌন্দর্য থাকার কারণে টিচারও দ্রুত পড়তে পারতেছে। সে কিন্তু স্কিম থ্রু তোমাকে প্রশ্ন উত্তরটি দেখে বলতেছে। আর যত দ্রুত তোমার প্রশ্ন উত্তর টিচার পড়তে পারবে ততই তোমাকে নাম্বার প্রদান করবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ইংরেজিতে ফেল করার অন্যতম কারণ হচ্ছে মাশাআল্লাহ দিলে লেখে একটা, লেখা উঠে আরেকটা। লেখা উঠে টি, লেখছে হইছে টি, আমি পড়ি আই অথবা এল। তাহলে নাম্বার দেবো কই থেকে? এই হচ্ছে অবস্থা। তারপরও টিচাররা অনেক সময় বুঝলে নাম্বার দিয়ে দেয় তোমাদেরকে। প্রশ্ন উত্তর কয় প্যারার কথা বলছিলাম আমি? উত্তরটা হবে 3 কয় প্যারা? প্যারায়। 3 প্যারায়। এখানে দেখো 3 প্যারা আছে এবং লাস্টের প্যারাটা কিন্তু লেখা আছে। একই বক্তব্য ফুটে উঠেছে উদ্দীপকে এবং এখানে প্রকাশ পেয়েছে বন্টন বৈষম্যের চিত্র। শ্রমিকরা যে পরিশ্রম করে তার তুলনায় পরিশ্রম অত্যন্ত নগণ্য। এটা হচ্ছে যে তোমার ফিনিশিং অর্থাৎ প্রয়োগ করছে সেটা এখানে তুলে ধরা আছে। এই মাঝখানে অনুধাবনের কথা উল্লেখ করা আছে। মানে ওই প্রশ্নের উত্তরটা অনুধাবন করছে যা তা এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রথম যে প্যারাটা সেটা কিন্তু এই প্রশ্নের জ্ঞানের লাইনগুলা। আমি এটা কি পড়বো? এতটা পড়ার আমার সময় নেই। এতটুকু ক্লিয়ার হয়েছে তো তোমরা? ইচ্ছা করলে জি স্যার। ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশট এগুলা রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আসো এই যে এখানে আরেকটু বড় করছে সুতরাং চতুরাং দিয়ে আসো, অর্থাৎ এইখানের একই বক্তব্য ফুটে উঠেছে এই লাইনটা থেকে শুরু করে 10 পর্যন্ত চলে গেছে আরকি। এটা মানে প্রয়োগের কথাগুলো তুলে ধরছে। এবার আসো গ। এর ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। ওই উপরের ৩ টা অংশ থাকবে কিন্তু। তার মানে ৩ প্যারা থাকবে, আরেক প্যারা হইব। তাহলে কয় প্যারা হইব? গহর প্রশ্নের উত্তর কয় প্যারা 4টা। লিখতে হবে? 4টা। ৪ টা। এখানে দেখো ৪ টা আছে কিনা। এইভাবে যদি তোমরা প্রশ্নের আনসার দাও তোমাকে অবশ্যই শিক্ষক নাম্বার দিবে। শিক্ষক নাম্বার দিতে এখন আমি এ পর্যন্ত যত শিক্ষকের সাথে আলোচনা করছি খাতার ব্যাপারে দেখি নাই যে কোন শিক্ষক কাউকে নাম্বার কম দিচ্ছে। নাম্বার তোমাদের নেওয়ার ভান্ডার। আমরা দিতে রাজি আছি যতবার। তোমাকে নাম্বার দিলে আমার সমস্যা কোথায়? এটা প্রশ্ন উত্তর। এই প্রশ্ন আমরা তো আগামীকাল ক্লাস করব না। আমরা ক্লাস করব শনিবারে কয়টা বাজে? 4টায়। এই 2:30টার আগে এই বাড়ির কাজটা আমাদের গ্রুপ পেজে তোমরা যে পারো সেই আনসার করবে। আমি এখানে জোরাজুরি করব না, অনেকের আর প্রেশার ক্রিয়েট করব না। কিন্তু তোমরা যারা পারো এই প্রশ্নের উত্তরগুলা লিখা খালি মোবাইল দিয়ে ছবি তুলে দিবা, শেষ। অথবা এই প্রশ্নের উত্তরগুলা তুমি আমাদের গ্রুপ পেজে লেখা দিয়ে দিতে পারো হাতে টাইপ করে। যেটা তোমাদের ক্লোজ গ্রুপ মানে যেটা জুমের জন্য যে একটা ক্লোজ গ্রুপ করছে ওই গ্রুপে হাতে লেখাও দিতে পারো। খাতা কলম লাগবে না, জাস্ট লেখা দিতে পারো। অথবা খাতায় লেখা তুমি ছবি তুলে দিলা। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। মনে থাকবে নি? জি স্যার। বাড়ির কাজটাও কিন্তু চমৎকার। গাহি শ্যামের গান, এটা কার কথা কত? কবি নজরুল ইসলাম। হ্যাঁ, গুড। এইটাও কিন্তু কাজী নজরুল ইসলামেরই একটা কবিতার লাইন। নৈতিক শিক্ষা। লেখাপড়ার পাশাপাশি আমাদের ভালো মানুষ হবার জন্য কাজ করতে হবে। সাহায্য করা, পরিবারে বড়দের খোঁজ নেওয়া, সাথে ভালো ব্যবহার করা আমাদেরকে করতে হবে। শুধুমাত্র লেখাপড়া করলে হবে না, নৈতিক শিক্ষা করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে। আজকে কিন্তু আমাদের বাতাগান স্কুলের একটা সাবেক ছাত্র ইমন মারা গেছে। হ্যাঁ, এই জি ছেলেটা স্যার। হ্যাঁ, এই ছেলেটা কিন্তু শিক্ষকরে খুব obedient মানে শিক্ষকদেরকে খুব সম্মান করত। যদিও সে এত মেধাবী বা এত ভালো
উচ্চশিক্ষিত হতে পারে নাই, কিন্তু ছেলেটা ওবিডিয়েন্ট। তো সেই ক্ষেত্রে আসলেও তাৎক্ষণিকভাবে আমার একটু খারাপ লেগেছে। আমি নামাজ পড়ো তার জন্য দোয়া করছি। তোমরা তার জন্য একটু দোয়া করো। যার জি স্যার। ধর্মের মতে সেই ধর্মের মতো একটু দোয়া করবা। জি স্যার। এবং আজকের ক্লাস আমি এ পর্যন্তই সমাপ্ত করলাম। ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের ডিসকাশনে। আমরা নিজেরা কথা বলবো এখন। কথা বলতে থাকি। আসসালামু আলাইকুম। আ আবারও বলি আমাদের ক্লাসগুলা আ আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এই চ্যানেলে তোমরা ক্লাসগুলা নিজেরা ডাউনলোড করে নিতে পারো। সবুজ আলার স্যার যারা ফেসবুক গ্রুপে জয়েন হয় নাই তাদেরকে একটু বলেই দেন। যারা আমাদের এই আমাদের বাতানদি স্কুলের একটা জুম গ্রুপ খোলা হয়েছে বাতানগঞ্জ উচ্চ বিদ্যালয়, এই গ্রুপে জয়েন করে দিবে। বলে দিতেছি, এখানে বলে দিলাম। যেটা বলছিলাম যে এইখানে কিন্তু সকল স্কুলের মোটামুটি ক্লাস আছে। সব ক্লাস কিন্তু আমাদের বাতানগঞ্জ স্কুলের অনেক অনুষ্ঠান তোমরা এখানে দেখবা। ইচ্ছা করলে এখান থেকে তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো। ডাউনলোড করে যেটা বুঝো না সেটা কয়েকবার পড়তে পারো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্লাসগুলা এই যে এইখানে দেখো এই যে এখানে অনলাইন ক্লাস। এই পর্যন্ত ক্লাস আমি বোধহয় ৯টা কি ৮টা করছি আর ২টা ক্লাস মাহমুদ স্যারের একটা আরেকটা হচ্ছে জগতুল ইসলাম শাহজাহান স্যারের ক্লাস। মোট ১০টা ক্লাস আছে। তো কাজে এই অনলাইনের ক্লাসগুলো তোমরা আবার দেখতে পারো। তোমাদের ইচ্ছা। আমরা যে তিতাস অনলাইনের ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই বাড়িতে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং নিজেরা যেটা বুঝো না, যেটা কঠিন ক্লাস মনে করো সেটা তোমরা নিজেরা এই ক্লাসটা ডাউনলোড করে নিয়ে আবার একটু দেখবা। এবং আমাদের টিচাররা কিন্তু এখন সবাই উন্মুক্ত। আমার তো খুব মজা এবং খুব আনন্দ লাগে যে আমাদের গণিতের টিচাররা, আমাদের ইংরেজি টিচাররা জুম ক্লাস করতেছে। এটা কিন্তু বিরাট কিছু। যে জায়গায় ওই টিচাররা আবার সারাক্ষণ প্রাইভেট পড়ানোর কথা, সে জায়গায় তোমাদেরকে স্বেচ্ছায় সে সময় দিতেছে। তো এটা তো আমি মনে করি অনেকটা পাওয়ার জিনিস। পড়া যদি না নিতে পারো এটা তো আর মানে এটা তো কে বলবো? যেমন আমি আজকে কয়েকবার জুম ক্লাসে বসে অপেক্ষা করছি। তো স্যারেরা অপেক্ষা করে তোমাদের ক্লাস করানোর জন্য। কিন্তু তোমরা নিতে পারতেছ না। ধন্যবাদ। আমি আশা করি তোমরা এখন থেকে নিয়মিত ক্লাসগুলো করবে। আর এখন পড়বা শুধু বার্ষিক পরীক্ষার জন্য পড়া। ওই অটো পড়াবে না বা আমার দরকার নাই এই চিন্তা করবা না। নিজে খালি তোমাদের কারো কোনো মন্তব্য থাকলে করতে পারো। শাহনাজ আক্তার এটা কি আমাদের আনিকার আইডি? জি স্যার, আম্মু একটু আগে ক্লাস করাইছিল এর জন্য এমনি নাম রইছে। ওকে ধন্যবাদ। আজকে ক্লাসটা বুঝতে পারছো তো? জি স্যার। ধন্যবাদ। বাসায় কিন্তু একটু রেগুলার পড়বে। ওকে। আমাদের ক্লাস কিন্তু একটু পরে শেষ হয়ে যাবে অটো ভাবে। আমরা একটু মানসিক প্রস্তুতি থেকে আল্লাহ হাফেজের জন্য আর নিজে